জন্য যদি তাদের ওইভাবে আমাদের যে কেস ওটা দিবেন, কিন্তু প্রশ্ন আপনার জন্য এবং নতুন দেশ করলেন। এবং এখন আমরা সুযোগ পেয়েছি এত বছর পরে, 5 দশক পরে, অন্য একটি গোষ্ঠীকে, একটি জনগোষ্ঠীকে, একটি জাতিকে আমাদের দেশে, আপনারা যারা কক্সবাজারের, আপনাদের এখানে আপনারা বিশেষ একটা ভূমিকা পালন করছেন, যেটা আমরা অন্য 63 জেলায় পালন করছি না। আপনারা তাদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছেন এখানে। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে পৃথিবী পরিবর্তনশীল, ইতিহাসও বদলে যায়। সো আমাদের যেমন ইতিহাস বদলেছিল 5 দশক আগে, একদিন হয়তো রোহিঙ্গাদের ইতিহাসও আবার বদলাবে। আমরা যেরকম বিচারের কাঠগড়ায় যাওয়ার চেষ্টা করেছি অনেক দশক ধরে, এখন পর্যন্ত অনেক নতুন ঘটনা নিয়ে এখন আমরা বিচারের সন্ধানে আছি। রোহিঙ্গারা একই অবস্থার মধ্যে দিয়ে গেছে, তারাও আন্তর্জাতিক অঙ্গনে বিচার প্রার্থী হচ্ছে। বাংলাদেশে অন্যান্য ধরনের বিরোধ, ব্যক্তিগত বিভিন্ন নানান ধরনের বিরোধের জন্য তারা আমাদেরই শরণাপন্ন হচ্ছে। আমরা চিঠি লিখেছি, এটা অনেক দিনের বিবাদ, সে অনুযায়ী আসলে আমাদের হয় নাই, সেই লজিস্টিক্সও নাই। এর বাইরে আরো কিছু ইস্যু আছে। যদিও লিগালি তারা ক্যাম্পের বাইরে কাজ করার কথা না, কিন্তু প্রচুর যায়, পুলিশ ধরলে তার ফুয়েল বা পাঠানোর মেকানিজম কি সামাও তারা ম্যানেজ করে। এতে আমরা বিপদে পড়ি, রাত বিরাতে ফোন করে পুলিশ। এটা উনাদের দোষটা, উনাদের আসলে লজিস্টিক যে সমস্যা। আমি প্রথমে সমস্যাগুলি, পরে আপনি যে কোশ্চেন করছেন, যেটা হচ্ছে পুলিশ শুধু এই যে রামু উখিয়া টেকনাফ না, কক্সবাজার সদর থানায় চট্টগ্রামে ধরা পড়ে, ঈদগাঁও ধরা পড়ে, এটা হলে একটা কমিউনিকেশন বা এতে করে ট্রান্সপোর্ট ফুয়েল, এই বাজেটটা আসলে পুলিশ বা থানার নাই। এতে আসলে রোহিঙ্গা পপুলেশন আমরা বলছি যে 1 মিলিয়ন, মোর দ্যান 1 মিলিয়ন, এটা অফিশিয়ালি বলা হয়, এবং অনেকে বলে থাকে 1.5 মিলিয়নও হয়ে থাকতে পারে। আর রোহিঙ্গাদের ফার্টিলিটি রেট আসলে অনেক, বাংলাদেশের যে জেনারেল যে ফার্টিলিটি রেট তার থেকে অনেক বেশি। ওখানে টোটাল পপুলেশনের প্রায় অর্ধেকই বোধ হয় 18 ইয়ার্স এর মতো। তো আর পৃথিবীতে অনেক দেশ আছে যাদের টোটাল পপুলেশনই হয়তো 1 মিলিয়ন বা লেস দ্যান 1 মিলিয়ন। তো এদের জন্য আমার মনে হয়েছে যে কতগুলো বিষয় একটু মনে হয় একটু ভেবে দেখা দরকার, এটা কতটুকু বাস্তবসম্মত হবে কিনা, এটা কর্তৃপক্ষ নীতি নির্ধারণী অনেক ম্যাটার থাকবে হয়তো। তাদের জন্য কোনো বিশেষ করে সিভিল নেচারের কোনো ল করা যায় কিনা, বিশেষ করে ফ্যামিলি ল ম্যাটার রিলেটেড, যে শুধুমাত্র রোহিঙ্গা পিপুল, যেটা বাস্তবতা, রোহিঙ্গারা আমাদের দেশে আসছে এবং আমরা তাদেরকে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে থাকতে দিয়েছি, এবং অনতিবিলম্বে বা অদূর ভবিষ্যতে তারা চলে যাচ্ছে, অন্তত দৃষ্টিসীমার মধ্যে এরকম কিন্তু মনে হচ্ছে না, দেখা যাচ্ছে না। ফিজিক্যাল প্রোটেকশন এবং লং ডিস্টেন্সের কারণে অনেক সময় ভিকটিম এবং উইটনেসরা কোর্টে আসতে অনীহা প্রকাশ করছে, যার জন্য মামলার প্রসেসটা আরো লেংদি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে রোহিঙ্গাদের জন্য, সাথে ন্যাশনালদের জন্য যদি কোনো ভার্চুয়াল হিয়ারিং এর ব্যবস্থা করা যায়, সাথে ব্র্যাক যেহেতু ভাষান্তরের সাথেও কাজ করছে, আমরা দেখেছি যে অনেক সময় একজন উইটনেস সে কোনো কারণে হয়তো ভাষান্তরে চলে গেছেন, কিন্তু পরবর্তীতে বিভিন্ন জিওগ্রাফিক্যাল চ্যালেঞ্জের কারণে তাকে হয়তো আবার এনে এখানে নিউ টাইমে কোর্টে হাজির করাটা পসিবল হচ্ছে না। সাইবার ক্ষেত্রে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে হ্যাঁ, এখন তো প্রত্যেকটা সবাই আসলে সাইবার যে বিষয়টা আছে এটার সাথে কিন্তু সরাসরি জড়িত। তো রোহিঙ্গা পিপলও কিন্তু এর বাইরে নয়। অনেক সময় নানাভাবে আমাদের কাছে কমপ্লেন আসে, আমরা আমাদের লিমিটেশনসের ভিতরেই সেই কাজটা করার চেষ্টা করি। তবে আপনার জ্ঞাতার্থে আমি একটি জিনিস বলতে চাই, আমাদের যেন আমরা সাইবার বিষয়গুলো শুধু রোহিঙ্গা না, আমাদের সারা কক্সবাজারের যত সাইবার প্রবলেমগুলো আছে, এটার জন্য আমরা একটা প্রস্তাবনা তৈরি করে রেখেছি। তো আমাদের গভর্নমেন্ট ফান্ড হয়তো বা এটার ক্ষেত্রে নাই, কিন্তু কোনোভাবে যদি আমাদেরকে সেইভাবে ফান্ডিং করা যায়, আমাদের একটা প্রস্তাবনা আছে, তাহলে আমরা কিন্তু একটা সেপারেট সেল করে আমরা কিন্তু এই কাজটাকে আরো একটু গতিশীল করতে পারি। 1979 একটা এপিবিএন অর্ডিন্যান্স আছে, এবং এই অর্ডিন্যান্সের ভিত্তি করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হয়েছে। কিন্তু ওই অর্ডিন্যান্সের 6A তে বলা আছে, আমি একটু পড়ে শোনাই, এ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন along with other battalions of the force shall perform all duties mentioned in section 6, but no battalion except rapid action battalion shall perform any duty mentioned in clauses AA and BB of section 6.
মানে এখানে বলা আছে এ এবং বিবিতে ইন্টেলিজেন্স এবং ইনভেস্টিগেশন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছাড়া অন্যান্য ব্যাটালিয়ন এই কাজগুলো ইনভেস্টিগেশন এবং ইন্টেলিজেন্স অ্যাকশন করতে পারবে না। তো কোনো রেমেডি দিতে হলে, তাদের এই সমস্যাগুলো রিড্রেস করতে হলে নীতি নির্ধারণী অর্থাৎ মন্ত্রণালয় লেভেলে আমাদেরকে দেওয়ার প্রয়োজন, এবং এটাও কতটুকু সম্ভব হবে এই ব্যাপারেও কিন্তু আমাদের অনেকগুলো চিন্তা সামনে চলে আসে। বিশাল একটা জনগোষ্ঠী, কিন্তু 10 লক্ষ মানুষ, তাদেরকে যদি কোনো একটা সুযোগ দিতে চায়, আমি যদি বললাম যে এই আইনটা আপনাদের জন্য প্রযোজ্য, এটা প্রযোজ্য হবে, প্রযোজ্য হওয়ার সাথে সাথে কিন্তু তারা দাবি করা শুরু করবে যে এই জিনিসটা তো আমাদের জন্য দিতে হবে, কারণ আইনে বলা আছে। হ্যাঁ, ওই কারণে হয়তো আমাদের এখন পর্যন্ত একটা স্থবিরতা রয়ে গেছে, অথবা আমরা একটু থমকে আছি আসলে তাদেরকে কিভাবে রেমেডিটা। দিন ধরে ইনভেস্টিগেশন চলা অবস্থায় কিন্তু অনেকগুলো মামলায় রয়ে গেছে। এটা কেন দেরি হচ্ছে আপনারা ইতিমধ্যে পুলিশের বক্তব্য শুনলেন, এপিবিএন এর বক্তব্য শুনলেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই যে তদন্তকারী যে কর্মকর্তা, সেক্ষেত্রে যদি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য যদি আলাদা তদন্ত কর্মকর্তা যদি নিয়োগ করা হয়, কিংবা যারা তদন্তকারী কর্মকর্তা আছে তাদের মধ্যে যদি কিছু তদন্তকারী কর্মকর্তাকে যদি ডেডিকেট করা হয়, তারা শুধুমাত্র এই রোহিঙ্গা কমিউনিটির মামলাগুলোই ইনভেস্টিগেট করবে, তাহলে আমার মনে হয় কিছুটা অগ্রগামী হবে। আমাদের রোহিঙ্গা যারা শরণার্থী আছেন বা এফডিএমএন আছেন, তারা এপিবিএন এর সাথে যে পরিমাণ তারা ইজি অ্যাটিটিউড করেন, আমাদের ডিস্ট্রিক্ট পুলিশের সাথে কিন্তু সেটা করতে পারেন না। যেহেতু আমরা খুব কাছাকাছি থাকি, আমাদের সাথে তারা কিন্তু খোলামেলা বা আমাদের সাথে তাদের মেলামেশাটা কিন্তু অনেকটা আন্তরিক একটা সম্পর্ক আছে।